প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের ভিডিওটি ক্লাস 6-এর জন্য। আজকে আমি শেখাবো বীজগাণিতিক চলরাশির ধারণা। তোমরা যারা বীজগণিত শিখতে চাও, শুধু ক্লাস 6-এ পড়ো বলেই নয়, অন্যরাও যারা বীজগণিত প্রথম থেকে শিখতে চাও, হয়তো উঁচু ক্লাসে উঠে গেছো কিন্তু বীজগণিতে যে প্রাথমিক ধারণাগুলো সেগুলো ঠিক ক্লিয়ার নেই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে। আমি প্রধানত ক্লাস 6-এর যে বইটা আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, গণিত প্রভা, সেই বইটি থেকে পড়াচ্ছি। সেই বইটি পেজ নম্বর হচ্ছে 62। বইতে যেভাবে বলা আছে আমি সেভাবেই তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তাহলে তোমাদের কিন্তু সুবিধে হবে। যেহেতু তোমরা বই দেখেই পড়াশুনো করো, অন্যভাবেও তো নিশ্চয়ই বোঝাবো, সেটা আমরা অঙ্ক করতে করতে বুঝিয়ে দেব। এখন আমি প্রাথমিক ধারণাটা দেব বলে আমরা বইয়ের যে পেজ নাম্বার রয়েছে 62, সেইখান থেকেই আমি শুরু করছি। এখানে বলা আছে যে তোমরা সবাই মাঠে খেলা করতে গেছো। সরি, তোমার বোন তোমার সঙ্গে গেছে, তোমার বোন রিয়াও এসেছে। তার কিছু পরে সব বন্ধুরা একে একে আসছে, কিছু পরে শাকিল এলো। রিয়া কী করলো, শাকিল দাদার সাইকেলে কটা চাকা আছে দেখলো যে একটা সাইকেলে 2টো চাকা আছে। এর কিছু পরে সাহেবা এলো, সাহেবার সাইকেলটাও শাকিলের পাশে রাখলো। রিয়া তখন আবার সাহেবার সাইকেলের চাকার সংখ্যাও গুনল, ঠিক আছে, সাহেবা দিদি। তো সেখানেও দেখলো আরও 2টো আছে, তাহলে টোটাল 2টো সাইকেলে কটা চাকা আছে? শাকিলের সাইকেলে 2টো চাকা আর সাহেবার সাইকেলে হচ্ছে আরও 2টো চাকা। 2 + 2 করলে কত হয়? 4। তাহলে 2টো সাইকেলে চাকার মোট সংখ্যা কত? 4টি। হ্যাঁ, 2কে 2বার যোগ করে 4 পেলাম। আর এটা আরও সহজে করতে পারি, 2কে 2 দিয়ে গুণ করলেও 4 পাই। কেননা তোমরা জানো গুণের এই পদ্ধতিটি যোগ থেকেই এসেছে। কোনো সংখ্যাকে বারবার যোগ না করে আমি যদি যতবার যোগ করলাম সেটা দিয়ে গুণ করি সেই সংখ্যাটা দিয়ে, তাহলে একই উত্তর পাবো। যেমন 2কে 2বার যোগ করেছিলাম বলে, একই সংখ্যা 2বার যোগ করেছি বলে 2কে 2 দিয়ে গুণ করলেও 4 পাই। এটা যদি আমি 3টে 2 যোগ করতাম, 2 + 2 + 2 এরকম করে 3বার, 2 + 2 + 2 3বার যোগ করলাম, তাহলে কত হয়? 6। 4 আর 2 6, তো তাই 3 দিয়ে গুণ করলেও কিন্তু 2কে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 2 = 6, তাহলেও 6 পাই। তাহলে তোমরা কিন্তু আরেকবার নতুন করে শিখলে যে একই সংখ্যা বারবার যোগ না করে আমরা কিন্তু গুণ করেও বার করতে পারি উত্তরটা। তো চলো এবারে দেখো, একে একে সবাই আসতে লাগলো, শ্রেয়া, রাজু, টিনা, আরও অন্যান্য বন্ধুরা। রিয়া কী করছে? বারে বারে সবার সাইকেলের চাকা গুনছে, গুনে দেখছে টোটাল কটা হচ্ছে। তো এইরকম করে সে একটা টেবিল তৈরি করে ফেলেছে। কি লিখলো? এখানে বাঁদিকে লিখেছে সাইকেলের সংখ্যা। হ্যাঁ, এবার সাইকেলের সংখ্যাগুলো পরপর ডান দিকে লিখে যাচ্ছে। তার নিচে লিখেছে চাকার সংখ্যা, এবার চাকার সংখ্যাগুলো পরপর লিখছে। তো কীরকম টেবিলটা হলো আমরা দেখি। একটা সাইকেল হলে 2টো চাকা, 2টো সাইকেল হলে একটু আগেই দেখিয়ে দিয়েছে 4টে চাকা, 2 + 2 অথবা 2 × 2 করে। 3টে সাইকেল হলে তাহলে কত হবে? 2 × 3 হবে, 6টা হবে, তোমরা জানো। অথবা তুমি যদি যোগ করে বার করতে চাও তাহলে কি হতো? 2 + 2 + 2, অর্থাৎ এরকম 2 + 2 + 2। 3টে সাইকেল আছে, প্রথমটায় 2টো, তারপরেরটায় 2টো, তারপরেরটায় 2টো, এটা সমান সমান হলো 6। এটা সহজ করে করার জন্য আমরা কি করি? 2কে গুণ করি কত দিয়ে? 1বার, 2বার, 3বার, 3 দিয়ে গুণ করি, তাহলেও কিন্তু একই উত্তর পাই। সেই জন্য ও গুণ করে করে লিখেছে, সহজ হবে বলে। তাহলে এবারে 4টে সাইকেল যখন এসছে তাহলে কত হবে? 2 × 4 = 8। 5টা সাইকেল যখন এলো তখন 2 × 5 মানে 10টা হবে। 6টা যখন এলো 2 × 6 = 12। 7টা হলে কি হবে? 2 × 7। 8টা হলে কি হবে? 2 × 8, এরকমভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইকেলের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই আমরা চাকার সংখ্যা
পেয়ে যাচ্ছি। যেমন এখানে একটা ছিল, 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাচ্ছি। 2 সাইকেল ছিল, 2কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সাইকেলের মোট চাকার সংখ্যা হচ্ছে 2 ইন্টু সাইকেলের সংখ্যা। তাহলে আমি যদি এবারে বলি n সংখ্যক সাইকেল আছে, অনেক অনেক সাইকেল আসবে, তো তার সংখ্যাটা কোনো দিন 10 জন বন্ধু আসতে পারে, কোনো দিন 12 জন 15 জন এরম আসতে পারে। তাহলে আমরা যদি এটা ভেবে নিই যে এরকম একটু সিম্বল দিয়ে চিহ্ন দিয়ে লিখি, তাহলে আমি এরম বলতে পারি যে সাইকেলের সংখ্যা যদি n হয় তাহলে চাকার সংখ্যা কত হবে? 2 গুণ n। যেমন এখানে সাইকেলের সংখ্যা 4টে হলে 2 গুণ 4 হয়েছিল চাকার সংখ্যা, তাহলে n হলে কি হবে? সাইকেলের সংখ্যা n হলে মোট চাকার সংখ্যা হবে 2 গুণ n। এটা একটা আমরা কিন্তু সূত্র আবিষ্কার করে ফেললাম। বেশ মজার অঙ্কটা, দেখো। সেই সূত্র থেকে এবার যে কটাই আসুক না কেন, রিয়া যেমন বারবার গুনে গুনে করছিল, সেটা আর কিন্তু গুনতে হবে না। আমরা ওই এনের জায়গায় 1 2 3 4 বসিয়ে যে কটা সাইকেল আসবে সেই সংখ্যাটা বসিয়ে কিন্তু মোট চাকার সংখ্যা বার করে দিতে পারবো। তাহলে আমরা দেখলাম যে একটা নতুন নিয়ম তৈরি করলাম আমরা। সেখান থেকে আমরা সাইকেলের সংখ্যা জানলে তাদের মোট চাকার সংখ্যা বলতে পারি। অর্থাৎ n = 1 2 বসালে আমরা কি পাই দেখি? n = 1 হলে একটা সাইকেলে চাকা আছে 2, 2 × 1। n = 2 হলে 2 সাইকেলে চাকা আছে 2 গুণ 2 হচ্ছে 4। n = যদি 6 বসাই, 6টা সাইকেলে মোট চাকার সংখ্যা হচ্ছে 2 × 6 12টা। তাহলে দেখছি যে n এর মান 1 2 3 4 5 যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে। আমরা 1 2 3 4 5 6 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। শূন্যকে কি আমরা চোখে দেখতে পাই না। শূন্য পেন বললে তো আমরা কিছু দেখতে পাই না। তো একটা পেন বা 2টো পেন 3টে পেন বললে আমরা দেখাতে পারি। তো যাই হোক, n এর মান কিন্তু এখানে নির্দিষ্ট নয়। n এর মান বদলাচ্ছে। কেন? যদি একটা সাইকেল হয় তাহলে আমরা n = 1 বলবো। এবার 3 জন এসছে 3টে সাইকেল নিয়ে, তাহলে বলবো n = 3। তাহলে n এর মান বদলাচ্ছে বারবার। তো সেই কারণে আমরা nকে বলে রাখি চলো বা চলরাশি, চলছে, যেটার পরিবর্তন হচ্ছে, ভ্যারি করছে। nকে বলা হয় চলরাশি। 1 2 3 4 5 এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তোমরা জানো। তাহলে প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা কটা? 2টো। অর্থাৎ চাকার সংখ্যা কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে? এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা বলি ধ্রুবক। ঠিক আছে? কি বলি? নির্দিষ্ট সংখ্যাকে বলি ধ্রুবক। তাহলে চলরাশি আর ধ্রুবকের মধ্যে পার্থক্য বুঝে গেলে এটা খুব বোঝা দরকার। এনকে আমরা চলরাশি বলছিলাম কেন? না, এনের সংখ্যা পাল্টাচ্ছিল, অর্থাৎ সাইকেলের সংখ্যা পাল্টাচ্ছে। আজকে 5টা সাইকেল, কালকে আরও 2 জন বেশি এলো, 7টা সাইকেল, 8টা সাইকেল, 9টা সাইকেল এরম হতে পারে। কিন্তু একটা সাইকেলে চাকার সংখ্যা কিন্তু নির্দিষ্ট, 2টোই। একটা সাইকেলে যে বাইসাইকেল তোমরা ইউজ করো, সেটা কিন্তু 3টে চাকা হবে না বা 4টে চাকা হবে না। 4টে চাকা হলে আমরা তো তাকে সাইকেল বলিও না। ঠিক আছে? বাইসাইকেল বলবো না। তাহলে প্রতিটি সাইকেলে চাকার সংখ্যা নির্দিষ্ট, এবং নির্দিষ্ট সংখ্যাকে আমরা বলে থাকি ধ্রুবক। ঠিক আছে? তাহলে এই যে সাইকেলের মোট চাকার সংখ্যার ফর্মুলাটা পেলাম 2 × n, এখানে nকে আমরা বলবো হচ্ছে চলরাশি। আর 2কে কি বলবো বলো? 2কে বলবো আমরা ধ্রুবক রাশি। ঠিক আছে? এবার তুমি বলে, আচ্ছা আমি যদি n এর পরিবর্তে x লিখি তাহলে কি ভুল হবে? না, মোটেও ভুল হবে না। ইংরেজি বর্ণমালা অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে যে অক্ষরগুলো আছে ABCDEF থেকে একদম Z অবধি XYZ, এগুলো যে কোনো আমি বর্ণমালার যে কোনো অক্ষরকে ধরতে পারি, যে কোনো লেটারকে আমি লিখতে পারি। এবার তুমি ভাবলে, আচ্ছা এতক্ষণ তো বাইসাইকেল করলাম, আমি আবার রিক্সো করি, রিক্সোর চাকা গুনি। করতেই পারো। একটা রিক্সা হলে, এই যে দেখো ছবি দিয়ে দিয়েছে রিক্সোর, তোমরা এই রিক্সাতে সবাই চড়ো। এটা কটা চাকা থাকে? 1 2 3। তাহলে একটা রিক্সা হলে 3 × 1, 3টে চাকা। 2টো রিক্সা হলে কত হবে? 3 × 2, 3 + 3 অথবা 3 × 2। আবার 3টে যদি রিক্সা হয় তাহলে কত হবে? 3 + 3 + 3,
অর্থাৎ 3 গুণ 3 9টা, এরকম করে। 4টে হলে 3 গুণ 4, 5টা হলে 3 গুণ 5, 6টা হলে 3 গুণ 6, এইরকমভাবে চলতে থাকবে। তাহলে রিক্সার মোট চাকার সংখ্যা হচ্ছে কত? 3 ইন্টু রিক্সার সংখ্যা। এই যে 3 ইন্টু 1 ছিল, 1 মানে কি রিক্সার সংখ্যা, 2 মানে কি রিক্সার সংখ্যা, তাহলে 3 ইন্টু রিক্সার সংখ্যা হলো। তাহলে প্রতিটা রিক্সার চাকার সংখ্যা কিন্তু 3টি। আগে বাইসাইকেলে ছিল চাকার সংখ্যা 2টো, এখানে হলো 3টে। তাহলে প্রতিটি রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট সংখ্যাকে কি বলবো? ধ্রুবক বলবো। একটু আগেই শিখেছো তোমরা, ঠিক আছে? আমরা এটাকে ধ্রুবক বলবো। আর রিক্সার মোট চাকার সংখ্যাটা হচ্ছে, হ্যাঁ, একটা রিক্সার চাকা হচ্ছে নির্দিষ্ট 3টে, সাইকেল রিক্সা। আর যদি এক্সট্রা রিক্সা হয় তাহলে তার মোট চাকার সংখ্যা হচ্ছে 3x। এখানে x হচ্ছে চলরাশি, ঠিক আছে? আর 3 হচ্ছে ধ্রুবক, এটা মনে রাখবে। x হচ্ছে চলরাশি। কেন চলরাশি? x এর মান পরিবর্তিত হতে পারে। একটা রিক্সা হতে পারে, 2টো রিক্সার চাকাও তুমি গুনতে পারো, 3টেরও গুনতে পারো, 4টেরও গুনতে পারো। তাই সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে বলে একে চলরাশি বলি। যা চলছে তাকেই তো আমরা বলবো চলরাশি, তাই না? একই রকম করে এখানে আমাদের কতগুলো ত্রিভুজ দেওয়া আছে। তোমরা জানো একটা ত্রিভুজের 3টে বাহু থাকে। তাহলে ধরো যদি দেশলাই কাঠি দিয়ে কেউ ত্রিভুজ বানাতে বলে তাহলে তোমার কটা কাঠি লাগবে? আমি এখানে হাতের কাছে পেন রয়েছে, আমি দেশলাই কাঠি নিয়ে তো বসিনি, আমি এখানে দেখিয়ে দিই। এটা দিয়ে, এই পেনগুলো দিয়ে, স্কেচ পেন দিয়ে আমি চলে গেল, যা পড়েই গেল। আমরা দেখছি আরেকটা পেন, কিছু একটা নিই। মনে করো এই একটা পেন, এই একটা পেন, আর আমার হাতে পেনটা রয়েছে এই দিয়ে। তাহলে দেখো 3টে পেন দিয়ে আমরা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করে ফেললাম, ঠিক আছে? 3টে পেন দিয়ে। তাহলে এরকম যদি দুটো ত্রিভুজ তৈরি করতে চাই তাহলে আরও 3টে পেন লাগবে। দেশলাই কাঠি দিয়ে করলে আরও 3টে দেশলাই কাঠি লাগবে। অর্থাৎ 3 + 3 মানে হচ্ছে 6, বা 3 × 2 হচ্ছে 6। হ্যাঁ, একটা ত্রিভুজের জন্য একটা, দুটো, 3টে দেশলাই কাঠি, ঠিক আছে? 3। এবার এরকম 2টো ত্রিভুজ আছে, আমি এবার একটু উল্টে উল্টে লিখছি। ধরো এখানের জন্য 1 2 3, এটার জন্য 1 2 3, 3 + 3 = 6 এভাবে লিখতে পারি। অথবা অ্যাকচুয়ালি এটা লিখবো, কারণ বারবার যোগ করা তো সম্ভব নয়, এইটাই লিখবো 3 × 2। তাহলে একটা ত্রিভুজ হলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের জন্য 3টে দেশলাই কাঠি, আর 2টো ত্রিভুজের জন্য 6টা, 2 × 3, বা উল্টো বলতে পারি 3 × 2। এখানে হলো 3 × 1 = 3, একটা লাগছিল। 2টো ত্রিভুজের জন্য 3 × 2 6। এবং যদি 3টে ত্রিভুজ হয় তাহলে কি হবে? 3 × 3। 4টে হলে 3 × 4। তাহলে এখানেও আমরা একটা ফর্মুলা আবিষ্কার করে ফেললাম, যেখান থেকে কিন্তু আমরা ত্রিভুজের সংখ্যা দেওয়া থাকলে মোট কটা দেশলাই কাঠি লাগবে সেটা বার করতে পারবো। এখানে আমাদের টেবিলটা করে দেওয়া আছে, এই টেবিলটা তোমরা ভর্তি করবে নিজেরাই। একটা শুধু বলে দিচ্ছি যে একটা ত্রিভুজ হলে 3টে, 2টো হলে 6টা, 3 × 2, 3টে হলে 9টা। তাহলে 4 হলে কত হবে? 3 × 4 12টা হবে, ঠিক আছে? 3 × 4, 5টা হলে 3 × 5 15, 3 × 5। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? 3 × ত্রিভুজের সংখ্যা। যেমন 3 × 4 করে 12 হয়েছে, 3 × 3 করে 9 হয়েছে, 3 × 2 করে 6 হয়েছে দেশলাই কাঠির সংখ্যা। অর্থাৎ ত্রিভুজের সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে ফর্মুলাটা হলো মোট দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে 3 গুণ ত্রিভুজের সংখ্যা। এবার ত্রিভুজ অনেক বানাতে দিতে পারে, কোনো দিন 10টা, কোনো দিন 15টা, কোনো দিন 20টা তোমাকে বানাতে বলা হলো।
তাহলে একবারে যদি ফর্মুলা তৈরি করে ফেলি একটা সূত্র, তাহলে আমি বলবো 3 ইন্টু এন, অর্থাৎ এনটা ত্রিভুজের জন্য দেশলাই কাঠির সংখ্যা 3 ইন্টু এন। এবার এনের জায়গায় যখন যেমন দরকার, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে 5টা ত্রিভুজ বানাতে কটা দেশলাই কাঠি লাগবে, তুমি বলবে 3 ইন্টু 5, এনের জায়গায় তুমি 5 বসিয়ে দিলে। এবার কেউ বললো 7টা বানাতে কটা লাগবে দেশলাই কাঠি, তুমি বলবে 3 ইন্টু 7, এনের জায়গায় 7 বসিয়ে দেবে। তাহলে এনটা কিন্তু এখানে চলরাশি। কেউ যদি বলে 36টা, ত্রিভুজের সংখ্যা 36টা, কটা কাঠি লাগবে, 3 ইন্টু 36 তুমি গুণ করে লিখবে। হ্যাঁ, তো এইভাবে চলবে। তাহলে এই আমরা কিন্তু চলরাশি কাকে বলে শিখলাম, ধ্রুবক সংখ্যা কাকে বলে শিখলাম, আবার সেগুলো দিয়ে একটু ফর্মুলাও শিখে গেলাম, বা সূত্র বা নিয়মটাকেই আমরা বলি ফর্মুলা বা সূত্র। যে নিয়মে আমরা চলবো, নিয়মটা একরকম চলবে। আচ্ছা, এবার ধরো আরেকটা কিছু তোমাকে কেউ বললো যে সাহেবা আর রাজু কিছু দেশলাই কাঠি নিয়েছে, ওই কাঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে, কেউ এ তৈরি করবে, কেউ ডি তৈরি করবে, যেমন ধরো যেরকম মনে হবে, কেউ এম তৈরি করবে। হ্যাঁ, ডি না হলে আমি ডিটা তো একটু কার্ভ করতে হবে, আমি বলি এ তৈরি করবে, এম তৈরি করবে, এন তৈরি করবে, ডাব্লিউ তৈরি করবে, কেমন? আচ্ছা, এবার বলেছে সাহেবার কাছে কাঠি আছে, কাঠির সংখ্যা রাজুর কাঠির সংখ্যা থেকে 8 বেশি, 8 বেশি। তাহলে সাহেবার কাছে কতগুলো কাঠি আছে, কিভাবে পাবো? তাহলে রাজুর যদি 4টে দেশলাই কাঠি, সাহেবার তাহলে কটা থাকবে, রাজুর কাঠির সংখ্যা যোগ 8টা, অর্থাৎ 4 যোগ 8 সমান 12টা। এবার রাজুর যদি 7টা থাকে, তাহলে ওর থাকবে 7 যোগ 8 15টা, 8টা বেশি তো ওর সবসময়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম সাহেবার কাঠির সংখ্যা হচ্ছে রাজুর কাঠির সংখ্যার সঙ্গে 8 যুক্ত করে হবে। ঠিক আছে, এখান থেকেও আমরা একটা নিয়ম পেয়ে যাব। আমরা যদি রাজুর কাঠির সংখ্যাকে x ধরি, তাহলে সাহেবার কাঠির সংখ্যা হবে x প্লাস 8। তাহলে এখানে x হচ্ছে রাজুর কাঠির সংখ্যা x, তো এটা তো পাল্টাচ্ছে সংখ্যাটা, তাই এটা চলরাশি। আবার সাহেবার কাঠির সংখ্যাও চলরাশি, কেন রাজুর উপর ডিপেন্ড করে আছে। রাজুর যদি x হয়, সাহেবার হচ্ছে x প্লাস 8, তাহলে বারবার পরিবর্তন হচ্ছে, সেই জন্য x প্লাস 8টাও কিন্তু একটা চলরাশি, কিন্তু শুধু 8 এটা কিন্তু ধ্রুবক রাশি। কেননা কাঠির সংখ্যার পার্থক্য, অর্থাৎ সাহেবের যা কাঠির সংখ্যা হবে আর রাজুর যা কাঠির সংখ্যা, সেটা যদি বিয়োগ করি সব সময় 8টা হবে, কেন বলেই দিয়েছে যে সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে 8 বেশি। তাহলে আমরা x প্লাস 8 যে একটা চলরাশি সেটা বুঝলাম, আর 8 যে শুধু 8 যে একটা ধ্রুবক সংখ্যা সেটাও বুঝলাম। এই সঙ্গে আরেকটা জিনিস শিখে নাও, x প্লাস 8 আর 8x কিন্তু এক নয়। এটা আমাদের অঙ্ক করতে করতে মাঝে মাঝে গুলিয়ে ফেলো তোমরা, তাই বলছি। x প্লাস 8 মানে হচ্ছে x-এর সাথে 8-এর যোগফল, আর 8x মানে 8-এর সাথে x-এর গুণফল। আমরা গুণফলকে আমরা এরকমভাবে লিখি না, অ্যালজেব্রাতে সাধারণত লিখি না যে 8 ইন্টু এক্স, আমি গুণ চিহ্ন দিই না, আমরা লিখি 8x। কোনো মাঝখানে চিহ্ন নেই মানেই আমরা ধরে নিই এটা হচ্ছে গুণ। হ্যাঁ, আমরা পাটিগণিতে যেমন সব গুণ চিহ্ন দিয়ে লেখার চেষ্টা করি, এখানে সেটা না নিয়ম। তাহলে পার্থক্যটা বুঝলে। আবার দেখো, এতক্ষণ তো রাজুর কাঠির থেকে সাহেবের কাঠি বার করছিলাম, উল্টোটা হতে পারে যে সাহেবের কাঠির সংখ্যা বলে দিল, তার থেকে রাজুর কাঠির সংখ্যা বার করো, এটা খুব ইজি। সাহেবার কাঠির সংখ্যা যদি রাজুর থেকে 8টা বেশি হয়, তাহলে উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে রাজুর কাঠির সংখ্যা হচ্ছে সাহেবা থেকে 8টা কম। ঠিক আছে, তাহলে সাহেবা যদি 10টা কাঠি থাকে, রাজুর থাকবে 10 বিয়োগ 8, 2টো কাঠি। হ্যাঁ, যদি 15টা কাঠি থাকে, সাহেবার রাজুর হবে 15 বিয়োগ 8 সমান 7। তাহলে সাহেবার কাঠির সংখ্যাকে ধরো যদি y ধরি, তাহলে রাজুর কাঠি থাকবে y মাইনাস 8। ঠিক আছে, আগে রাজুর কাঠির সংখ্যা x ধরেছিলাম বলে সাহেবার কাঠির সংখ্যাকে আর x দিয়ে চিহ্নিত করলাম না, এটাও খেয়াল রাখবে। একটা সিম্বল একবার ইউজ করলে সেটা অন্যর ক্ষেত্রে সেই একই সিম্বল ব্যবহার করবে না, কারণ দুটো আলাদা রাশি, এটা বোঝাতে হবে। তো সাহেবার কাঠির সংখ্যা y হলে তাহলে রাজুর কাঠি আছে y মাইনাস 8, অর্থাৎ y থেকে 8 বিয়োগ। এরকমভাবে আমরা অনেক সহজ সহজ নিয়ম তৈরি করতে পারি। এই যে শিখলাম আজকে, এটাই হচ্ছে বীজগণিতের প্রাথমিক ধারণা, বেসিক জিনিসটা শেখলাম। এটা শিখে গেলেই তারপরে একদম বীজগণিত বা অ্যালজেব্রা একদম সোজা, জলের মতো সোজা মনে হবে, জানো তো। তো আরেকটা অঙ্ক এখানে বলা আছে
আমার মা আমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা 5 টাকার বেশি দেবেন বলেছেন। আমাকে বোনের চেয়ে 5 টাকা বেশি দেবেন, কিন্তু আমার ভাইকে বোনের চেয়ে 5 টাকা কম দেবে। মা আমাদের 3 জনের প্রত্যেককে কত টাকা দেবেন তার সহজ নিয়মটা আমরা বার করব। আমাকে দেবেন বোনের টাকা যোগ 5, ভাইকে দেবেন বোনের টাকা বিয়োগ 5, কেননা কম বলেছে, ভাইকে দেবে। ধরো যদি বোনকে x টাকা দেয়, তাহলে আমাকে কত দেবে? x টাকা প্লাস 5, 5 বেশি তো। আর ভাইকে কত দেবে? x মাইনাস 5। তাহলে এটাও একটা নিয়ম বা সূত্র আমরা আবিষ্কার করে ফেললাম। ঠিক আছে, এরকম অনেক অনেক নিয়ম। ধরো একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছি a সেন্টিমিটার। আমরা জানি আগেই যদি পরিসীমা বার করতে হয় তাহলে 4টে বাহু যোগ করতে হয়, তাহলে a কে 4 বার যোগ করব। আমি এখানে আবার দেখিয়ে দিই। পরিসীমা বার করার জন্য a যোগ a যোগ a, যেহেতু 4টে বাহু আছে বর্গক্ষেত্র, 4 বার যোগ করলে কত হবে? 4টে, অর্থাৎ আমরা এটাকে লিখি 4a। হ্যাঁ, এই 4 গুণ a এরমভাবেই লিখি। তাহলে আমরা এখান থেকেও একটা শিখে গেলাম সূত্র, যে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a যদি বাহুর দৈর্ঘ্য হয় a। ঠিক আছে, তাহলে এখানে কোনটাকে চলরাশি বলবো? a কে চলরাশি বলবো আর 4কে ধ্রুবক বলবো। তোমরা এগুলো লিখে নেবে। আচ্ছা, এবার ধরো আয়তক্ষেত্রে পরিসীমা, একটা বাহু x, কারণ আয়তক্ষেত্রে তো একটা বাহু বড় হয় আর একটা ছোট হয়, তো আর অপোজিটটাও তাই হবে। তো তাহলে আমি একটাকে x ধরেছি আর একটাকে y ধরেছি। তাহলে এক্সের সঙ্গে একবার y যোগ করছি, আবার x যোগ করছি, আবার y যোগ করছি, অর্থাৎ দুবার x যোগ করছি, দুবার y যোগ করছি। এইভাবে লিখেছি এখানে। দুবার x যোগ করা মানে 2x সেন্টিমিটার, এখানে এককটা সেন্টিমিটার বলেছে, আর দুবার y যোগ করা মানে 2y সেন্টিমিটার। এবার সবগুলো যোগ হবে, অর্থাৎ 2x প্লাস 2y হবে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2x প্লাস 2y। এখানে 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা আর x আর y হচ্ছে চলরাশি। আবার এই দুটো যোগ করলাম যখন 2x প্লাস 2y, সেটাও চলরাশি হলো। তোমরা ঘাবড়ে যেতে পারো যে এখানে তো 2 রয়েছে, তাহলে এটা কেন চলরাশি হলো? আসলে চলরাশি ব্যাপারটা হচ্ছে মানের যদি পরিবর্তন হয় তবেই সেটা চলরাশি। কেন এখানে যদি x পরিবর্তন হয় এই সংখ্যাটা পাল্টে যাবে, 2x সংখ্যাটা পাল্টে যাবে, তখন 2x প্লাস 2y তো আলাদা সংখ্যা হয়ে যাবে আগেরটা থেকে। এবার y ধরো x y দুটোই পাল্টে গেল, আগের বার ছিল x ধরো 1 আর yও 1 ছিল, বা 1 আর 2 ছিল, পরের বার ধরো এটা x হলো 2, এটা y হলো 3, তাহলে গুণ করে যোগ করলে সংখ্যাগুলো পাল্টে যাবে। পাল্টে গেলেই সেটা চলরাশি, যেটা চলছে সেটাই চলরাশি। এবার তোমাদের নিজে করি এটা দিয়েছে, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে x y z, এর পরিসীমা কি? পরিসীমা মানে সব বাহু যোগ করতে হবে, তাহলে পরিসীমা হবে x প্লাস y প্লাস z। ঠিক আছে, তো আমরা এরপরে আছে কোষে দেখি 5.1। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমরা বোঝালাম কাকে চলরাশি বলে, কাকে ধ্রুবক সংখ্যা বলে, কি করে আমরা বীজগণিতের সূত্র বা নিয়ম বার করতে পারি সেগুলো শেখালাম। এটাই খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। পরের ভিডিওতে আমি কোষে দেখি 5.1-এর অঙ্ক করব। আর বলি, বীজগণিতের অঙ্ক করতে কিন্তু খুব মজা লাগে এবং খুব সহজও লাগে। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু বীজগণিতের অঙ্ক করতে খুব ভালোবাসে আর কিন্তু অঙ্কে খুব ভালো নাম্বারও পায়। তো সেই জন্য বলবো, আরও একটা ব্যাপার, যত দিন সারা জীবনে যত তুমি অঙ্ক করবে, হ্যাঁ, যত উঁচু ক্লাসে উঠবে, প্রতিটি অঙ্কতেই কিন্তু তোমার অ্যালজেব্রার নিয়মগুলো কাজে লাগবে। এরপরে সমস্তই তো অ্যালজেব্রা বেসড অঙ্কগুলো হতে থাকবে। আরও অ্যালজেব্রা আরও অনেক নতুন নতুন নিয়ম শিখবে, সমাধান করা, উৎপাদকে বিশ্লেষণ করা। তো এগুলো শিখতে গেলে এই যে আজকে বেসিক আইডিয়া দিলাম, চলরাশি, ধ্রুবক রাশি, সূত্র বা নিয়ম তৈরি করা, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাই আমার ভিডিওটা বারবার চালিয়ে বারবার আমার কথাগুলো শুনবে। যদি বই খাতা নিয়ে নাও বসতে ইচ্ছে করে, যদি আমার ভিডিওটা শুধু বসে বসে শোনো, তাহলেও কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তো আজকে এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো একটু জানিও, তাহলে আমি উৎসাহিত বোধ করব। আর লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব তো তোমরা করতেই পারো। থ্যাংক ইউ।